নার্স রাখতে চেয়েছিল সাদির জন্য বাড়ির লোকজন, কিন্তু ছোঁয়া নাকচ করে দিয়েছে। তার স্বামীর সেবা সে একাই করবে, কোনো নার্সের প্রয়োজন নেই। ছোঁয়ার মুখের ওপর কেউ কথা বলতে পারেনি। অগত্য সাদিকে নিয়ে বাড়িতে ফেরা হয়। হুইল চেয়ার ব্যবহার করে সাদিকে তার জন্য বরাদ্দকৃত রুম অবধি নিয়ে আসে ছোঁয়া। চোখ মুখের বিষণ্ণতা তার কমছেই না। দুই গালে এখনো লেগে আছে পানির দাগ, চোখের পাপড়ি ভেজা। ক্ষণে ক্ষণে কেঁদে উঠছে। হাজারবার সাদি কাঁদতে না করছে, কিন্তু কে শোনে কার কথা। বিশাল দেহি সাদিকে হুইল চেয়ার হতে বিছানায় বসানো চুনোপুটি ছোঁয়ার পক্ষে কখনোই সম্ভব না। তবুও সে কোমরে ওড়না বেঁধে সাদির ভালো হাতটা কাঁধের ওপর তুলে প্রস্তুতি নিতে থাকে বিছানায় বসানোর। সাদি দীর্ঘ শ্বাস ফেলে। তুমি একা পারবে না, ভাইয়াকে ডাকো। ছোঁয়া নাক টেনে জবাব দেয়, আমি একাই পারবো, তাদের প্রয়োজন নেই। অগত্য সাদি বুঝে ফেলে তার বইয়ের জেদ। তাই সে নিজেই ছোঁয়ার ওপর অল্প বল প্রয়োগ করে উঠে দাঁড়ায় এবং বিছানায় বসে। এইটুকুতেই হাঁপিয়ে উঠেছে সাদি। পায়ের ব্যথা তীব্র। আজকেই ছাড়তো না হাসপাতাল থেকে, কিন্তু সাদি থাকবে না। তার দুটো কারণ: এক, হাসপাতালের এই ফেনাইলের গন্ধ তার পছন্দ না। দুই, সে যতক্ষণ হাসপাতালে থাকবে তার মা এবং বউ কাঁদতে কাঁদতে আধমরা হয়ে যাবে। ছোঁয়া সাদির পাশে বসে হাঁপাতে থাকে। তারও বেশ ধকল গেছে। দেখলেন, পারলাম। সব সময় দুর্বল ভাবে নামায়। সাদি আলতো হাসে। মেয়েটা সত্যি আর বড় হলো না। বসুন এখানে, আমি পানি নিয়ে আসছি, গা মুছিয়ে দিব। সাদি বাধা দেয় না। ছোঁয়া ওড়নাখানা খাটে রেখে চুলগুলো হাতে খোপা করতে করতে ওয়াশরুমে ঢুকে পড়ে। বেশি সময় না নিয়ে জলদি বালতি ভর্তি পানি নিয়ে বেরিয়ে আসে। আলমারি থেকে সুতির একখানা ওড়না বের করে বালতিতে চুবিয়ে তা থেকে পানি ছেড়ে আলতো হাতে মুছে দিতে থাকে সাদির হাত, পা, মুখ, বুকসহ যেখানে যেখানে রক্ত লেগে আছে সব জায়গায়। এতটাই আলতো করে মুছে দিচ্ছে যে মনে হচ্ছে যেন সাদি ব্যথা না পায়। সাদি দেখতে থাকে তার বউকে। বউয়ের এই রূপ আগে কখনো দেখা হয়নি। এই অবুঝ নারী এতটা যত্নশীল। কোথায় লুকিয়েছিল তার এই হৃদয় কাঁপানো রূপ? কাবার্ড খুলে একটা শার্ট এনে তা সাদিকে পরিয়ে যেতে নেয় ছোঁয়া। একটা হাত অনায়াসে ঢুকাতে পারলেও অন্য হাত ঢুকাতে পারে না, ব্যান্ডেজ করা। শেষমেশ হাতের ওপর নিয়ে শার্ট এনে বোতাম লাগিয়ে দেয়। এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিয়ে চুমু খায় কপালে। সাদির দুই গালে হাত রেখে শুধায়, এভাবে তাকিয়ে কি দেখছেন? সাদির দৃষ্টি ফিরিয়ে নেয়। ভাবছি কি, আমার আধ পাগল বউ বড় হয়ে গিয়েছে, এবার কুদ্দুসকে আনাই যায়। ছোঁয়া মুচকি হাসে। সাদি হতাশ হয়। ভেবেছিল ছোঁয়া লাফিয়ে উঠবে, সাদির গলা জড়িয়ে ধরবে, এখন বায়না ধরবে, এটা সেটা বলে বকবক শুরু করে দিবে। কিন্তু এসব কিছুই হলো না। আধ পাগল কি একটা অ্যাক্সিডেন্টে বড় হয়ে গেল? ছোঁয়া সাদির পায়ের কাছে বসে পড়ে, ব্যান্ডেজ করা পায়ে চুমু খায়। আমার কিচ্ছু চাই না, আপনি সুস্থ থাকুন, এতেই আমি খুশি। কুদ্দুস কুদ্দুসি দিয়া ওদের কাউকেই লাগবে না আমার। তখনই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে সাবিনা বেগম এবং সিমি। সাবিনার হাতে ভাতের থালা, চোখে তার অশ্রু টলমল করছে। সিমির হাতে ওষুধের প্যাকেট এবং পানির গ্লাস। আব্বা, খেয়ে ওষুধ খেতে হবে, বলতে বলতে বসে পড়ে সাদির পাশে। ভাতের থালা নামিয়ে আঁচল দিয়ে চোখ মুছে ছোঁয়া সাদির আরেক পাশে বসে। আম্মু, কাঁদছো কেন? ঠিক আছি আমি, নাক টেনে সাবিনা জবাব দেয়। আর কাঁদবো না আব্বা, খেয়ে নে। ভাত মাখতে থাকে তিনি। লোকমা বানিয়ে সাদির মুখের সামনে ধরে। কোনো বায়না ছাড়াই খেয়ে নেয় সাদি। কি থেকে কি হয়ে গেল আব্বা? ভালো ছেড়ে বাড়ি থেকে বের হলি, আর আবারও কেঁদে ওঠে সাবিনা। ছোঁয়াও ঠোঁট কামড়ে কাঁদছে, যাতে তার কান্নার শব্দ না হয়। মা, কাঁদছেন কেন? আপনি কাঁদলে ভাইয়া খাবে কিভাবে? বুঝুন একটু। সাবিনা আবারও চোখের পানি মুছে নেয়। সাদি মায়ের হাতখানা মুঠোয় পুড়ে নেয়। শুক্রিয়া আদায় করো না আম্মু, আল্লাহ তো আমাকে বাঁচিয়ে দিয়েছে। যদি আমি নাই ফির বাকি শেষ করতে পারি না। সাদি ছোঁয়ার মুখের দিকে চোখ পড়ে যায় আর থেমে যায়।
চোখের ইশারায় ছোঁয়াকে শান্ত হতে বলে। কাঁদে না আম্মু, আমাকে খাইয়ে তোমরাও খেয়ে নিও প্লিজ। যা হওয়ার হয়ে গেছে, এবার সুস্থ করে তুলো আমায়। সাবিনা মাথা নাড়ায়। রাতে কেউ ভালো করে খেতে পারে না। ছোঁয়া তো কিছুই মুখে তুলে না। তাকে জোর করেও কেউ খাওয়াতে পারেনি। সামির সহ সাদির সকল বন্ধুরা হাজির হয়েছে এবং সকলে সাদির সাথে আড্ডা দিচ্ছে। এটা ওটা বলে সাদিকে হাসাচ্ছে। সাদিও হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ছোঁয়া দরজার আড়ালে দাঁড়িয়ে দেখছে। মনে মনে আল্লাহর দরবারে সে শতবার শুকরিয়া আদায় করে ফেলেছে। আজকের ঘটনার ছোঁয়া প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছে। কি হয়ে গেল? স্বামীরও ভীষণ আঘাত পেয়েছে, কিন্তু সে প্রকাশ করতে পারছে না। মনে মনে পড়ছে অনুশোচনায়। আড্ডা দিয়ে সকলেই বাসায় চলে যায় রাত 11টা নাগাদ। ইরা এবং রিমিকে তাদের বাড়ির লোক এসে নিয়ে যায়। সেলিম কয়েকবার সাদিকে আড়াল থেকে দেখে গিয়েছে। সাদির রুমে ঢুকতে সাহস পায়নি তিনি। তার ধারণা সে সাদিকে পছন্দ করতো না বলে সাদিও তাকে পছন্দ করে না। পুরো সময়টা জুড়েই সাদির মাথার কাছে বসেছিল। একে একে সকলে সাদিকে দেখে চলে যায় ঘুমোতে। তখন ছোঁয়া রুমে আসে। এতক্ষণ সে পাশের রুমে বসেছিল, শান্তিতে একটু কেঁদেছে। সাদির সামনে তো কান্না করার কায়দা নেই। দরজা বন্ধ করে সাদির দিকে তাকায়। মানুষটা আধশোয়া হয়ে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। ঘুমাবেন না? ছোঁয়া মাথা নিচু করে জিজ্ঞেস করে। এসো, ভালো করে ঘুমিয়ে দাও আমায়। ছোঁয়া সাদা লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে সাদির বালিশ ঠিক করে। তারপর সাদিকে শুইয়ে দেয় ঠিক করে। নিজেও পাশে শুয়ে পড়ে। বুকে মাথা রাখবা না? ছোঁয়ার আবারও কান্না পায়। কান্না আটকে রাখা দায় হয়ে পড়েছে। আপনি ব্যথা পাবেন, বলতে বলতে কেঁদে ফেলে ছোঁয়া। পাবো না, এসো। না প্লিজ, তুমি আসবে নাকি আমি আনবো? ছোঁয়া সুর করে সাদির বুকে মাথা রেখে ফুপিয়ে কাঁদতে থাকে। সাদি এক হাতে শক্ত করে জড়িয়ে নেয় প্রিয়সীকে। দিন দিন সকলে ছোঁয়াকে যত দেখছে অবাক হয়ে যাচ্ছে। সেই দিনের ছোঁয়া যে পুরো বাড়ি মাথায় তুলে ফেললো লাফালাফি করে। সারাক্ষণ দুষ্টুমি করাই ছিল তার পেশা। সেই ছোঁয়া এখন কোমরে ওড়না বেঁধে স্বামীর সেবা করে যাচ্ছে। রান্না থেকে শুরু করে সাদির জামা কাপড় ধোয়া সবটা একা হাতে করে যাচ্ছে। কাউকে কিছু করতে দিচ্ছে না। এতে অবশ্যই ছোঁয়ার চেহারায় অনেকটা পরিবর্তন এসেছে। এই কয়েকদিনে জাদু ছোঁয়া খানিকটা শুকিয়ে গিয়েছে। ধপধপে ফর্সা মুখখানায় একটুখানি কালচে বর্ণের দেখা মিলেছে। চোখের নিচেও কালি জমে গেছে। রাত জেগে সাদির হাতে পায়ে হাত বুলিয়ে দিতে থাকে। এটা অবশ্যই সাদি জানে না। সে ঘুমিয়ে পড়লেই ছোঁয়া এই কাজ করে। ছোঁয়ার ধারণা রাতে হাতে পায়ে ব্যথা করবে আর কষ্টে সাদির ঘুম ভেঙে যাবে। হাত বুলিয়ে দিলে ব্যথা কমবে। 7 দিন পার হয়েছে, পায়ের ব্যথা খানিকটা কমেছে। আজকে ব্যান্ডেজ খুলে দেওয়া হবে। 1 পা 2 পা বাড়াতে পারে সাদি। একটু কষ্ট হলেও ম্যানেজ করে নিতে পারে। সাদির শরীর মুছিয়ে গায়ে শার্ট চাপিয়ে ছোঁয়া নিজে গোসল করতে গিয়েছে। সাদির সাথে সেও যাবে। তাকে 1000 বার না করেছে সাদি, বলেছে যেতে হবে না, কিন্তু ছোঁয়া মানতে নারাজ। সে যাবেই, এটা নিয়েও সাদি হতাশ। সেখানে গেলে কেঁদে কুটে অস্থির হয়ে যাবে। ডাক্তার ভালো মন্দ কিছু বললেও সে কাঁদবে। কিন্তু কি আর করার, বউ যখন যাবে বলেছে তাকে নিতেই হবে। উপায় নেই। সাদি উঠে দাঁড়ায়। এক পা করে এগোতে থাকে। দরজা অবধি আসতেই হাঁপিয়ে উঠেছে সে। ব্যান্ডেজ না থাকলে অবশ্যই এতটা কষ্ট হতো না। হুইল চেয়ারও আনা হয়েছে তার জন্য, কিন্তু তাতে খুব প্রয়োজন ছাড়া সাদি বসে না। দরজা ধরে দাঁড়িয়ে যায়। ভেবেছিল নিচে যাবে, কিন্তু এই অবস্থায় যাওয়া সম্ভব না। দীর্ঘ শ্বাস ফেলে সাদি। দরজা ধরে দাঁড়িয়ে থাকে ছোঁয়ার আসার অপেক্ষায়। এই মুহূর্তে সে ছোঁয়ার সাহায্য ছাড়া খাট অবধি যেতেই পারবে না। মুচকি হাসে সাদি। অ্যাক্সিডেন্ট হওয়াতে তার এতটুকু আক্ষেপ হচ্ছে না, বরং মনে হচ্ছে ভালোই হয়েছে। অ্যাক্সিডেন্ট না হলে কখনোই ছোঁয়ার এই রূপটা দেখতে পেত না, কখনোই বুঝতে পারতো না তার বউ এতটা যত্নশীল। চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয় ছোঁয়া। কিছুদিন আগেও শীতের মধ্যে গোসল করতে ভয় পেত, বায়না ধরে বসতো। সেই ছোঁয়া এখন কোনো বায়না ছাড়াই গোসল করে ফেলে। সাদিকে দরজার সামনে দেখে কলিজা কেঁপে ওঠে ছোঁয়ার। সে দৌড়ে আসে। কি হয়েছে আপনার? এখন কেন এসেছেন?
কিছু লাগবে? আমাকে কেন ডাকলেন না? ছোঁয়ার উত্তেজনা দেখে সাদি তার ডান হাতটা আলতো করে ছোঁয়ার গালে রাখে। ঠিক আছি আমি, একটু হাঁটার চেষ্টা করছিলাম। ছোঁয়ার আঁখি পল্লব ভিজে উঠেছে, এখনই গড়িয়ে পড়বে গাল জুড়ে। একা একা হাঁটার চেষ্টা করতে হবে না, আমি আছি তো, আমি সাহায্য করে দিব। সাদি ভদ্র ছেলের মতো মাথা নাড়ায়। এই মুহূর্তে এতটুকু অবাধ্যতা করলে তার আধপাগল বউ কেঁদে কেটে পুরো বন্যা বানিয়ে ফেলবে। ছোঁয়া হাত ধরে সাদিকে খাটে বসিয়ে দেয়, তারপর ভেজা কাপড় মেলতে যায়। সাদি দেখতে থাকে তার ম্যাচুরেট বউকে। কেটে যায় 2 মাস। সাদি এখন পুরোপুরি সুস্থ, তাকে আর তার ভাড়া বাড়িতে যেতে দেওয়া হবে না। সাদিও আর যেতে চায় না। ছোঁয়ার ইন্টার ফার্স্ট ইয়ারের এক্সাম শেষ হয়েছে, পরীক্ষা খুব খারাপ দিয়েছে, ক্লাস করেনি ঠিকঠাক, তারপর বাড়িতেও বই ছুঁয়ে দেখেনি। এক্সাম খারাপ হওয়ারই কথা, 2 সাবজেক্টে ফেল করবে এটা ছোঁয়া ভালো করেই জানে। সাদি অফিসে যাওয়া শুরু করেছে। 2 মাস রেস্টে থাকার পরে আজকেই তার প্রথম অফিস। সকাল সকাল অফিসের জন্য তৈরি হয়ে গিয়েছে সে। ছোঁয়া এখন আর সাদির পেছনে লেগে থাকে না, মা এবং শাশুড়ির হাতে হাতে কাজ করে দেয়। আজকেও তেমন কোমরে ওড়না গুজে রুটি বেলছিল। সাবিনা রুটি ভাজি করছে। ছোঁয়া, মা যা তুই, আমরা পারবো, অনেক বেলেছিস, সাবিনা বলে ওঠে। ছোঁয়া রুটি বেলায় মনোযোগ দিয়ে বলে, বড় মা যেতে বলিও না, সংসার করা শিখছি গো। ইন ফিউচার আমার যখন 12টা বাবু হবে তখন তো আমাকে সব কাজ করতে হবে, তাই না? এত এত রুটি বেলতে হবে। নাজমা বেগম সবজি কাটছিল, তিনি চাকু রেখে মেয়ের পানে তাকায়। সাবিনাও হতদম্ভ। কয়টা বেবি? বড় বড় চোখ করে শোধায় নাজমা। কয়টা আবার? 12টা। 11টা ছেলে আর একটা মেয়ে। সাদি এসেছিল খাওয়ার জন্য। ছোঁয়ার এমন কথা শুনে তার কাশি উঠে যায়। ছোঁয়া বেলুন রেখে তাড়াহুড়ো করে সাদিকে পানি দেয়। নাজমা এবং সাবিনা মুচকি হেসে নিজেদের কাজে মন দেয়। সাদি ছোঁয়ার হাত থেকে পানি গ্লাস না নিয়ে কান টেনে ধরে। কয়টা বেবি? ছোঁয়া কান ছাড়ানোর চেষ্টা করে জবাব দেয়, 24টা। সাদি আরও একটু জোরে কান টেনে ধরে। ছোঁয়া ব্যথা পায়। এবার বলো কয়টা? ছোঁয়া কান্দো কান্দো গলায় বলে, 12টা। সাদি আরও একটু জোরে টেনে ধরতে ছোঁয়া বলে ওঠে, দুটো 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 বাচ্চা নিব। আমি সরকারি স্লোগান জানি তো, 2 সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। সাদি কান ছেড়ে দেয়। গুড গার্ল, যাও খাবার নিয়ে এসো আমার জন্য। ছোঁয়া ভেঙচি কেটে খানিকটা দূরে যায় সাদির থেকে, তারপর বলে ওঠে, আমি সরকারের স্লোগান ভেঙে দিব। ছোঁয়া নিজের স্লোগান ঘরে ঘরে পৌঁছে দিবে। 12টা সন্তানের বেশি নয়, 24টা হলে ভালো হয়। সাদি পায়ের জুতো খুলতে যেতেই ছোঁয়া এক দৌড়ে পালিয়ে যায়। নাজমা এবং সাবিনা শব্দ করে হাসতে থাকে। কতদিন পরে মেয়েটার বাচ্চামি দেখলো তারা। এতদিনে বোধহয় বাড়ির প্রাণ ফিরে এলো। সাদিও হাসে। তার আধপাগল বউ যে নিজের রূপে ফিরে এসেছে এটা ভেবেই তার মনের মধ্যে সুখ বয়ে যাচ্ছে। মিহিরের বর মিহিরকে ছেড়ে দিয়েছে, তার কারণ হচ্ছে মিহির সংসারই নয়, সে স্বামী সংসার সামলে উঠতে পারছিল না। প্রতিদিন অফিসে যাওয়ার সময় রান্না করে দিতে পারত না। মোট কথা মিহি তার স্বামীকে কোনোভাবেই সন্তুষ্ট করতে পারছিল না, বা মিহি চাইছিলও না। মনের মধ্যে কোথাও একটা সাদি রয়েই গিয়েছিল। বিয়ের 2 বছর পরে তাদের ডিভোর্স হয়ে যায় এবং ডিভোর্সের ঠিক 1 সপ্তাহ পরে মিহিরের এক্স বর নতুন বিয়ে করে নেয়। মিহি হচ্ছে মায়ের চাচাতো বোন। মিহির মনে হয় এখনও কোথাও না কোথাও সাদির মনে তার জন্য জায়গা রয়েছে এবং সে চেষ্টা করলে সাদির সাথে সবটা ঠিক করে নিতে পারবে। আজকেও মিহি এসেছে সাদির অফিসে। শেষবার খোলাখুলি কথা বলতে চাই সাদির সাথে। অফিসে ঢুকতে ঢুকতেই সাদি মিহিকে খেয়াল করে এবং আন্দাজও করতে পারে এখানে তার আসার কারণটা। সাদি এগিয়ে যায়, মিহির সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, এখানে তুমি? মিহি বসেছিল। সাদির কণ্ঠ শুনে দাঁড়িয়ে পড়ে। তোমার সাথে কথা বলতে চাই আমি, ক্যান্টিনে চলো। সাদি আগে আগে হাঁটতে থাকে, মিহি পেছনে পেছনে। ক্যান্টিন ফাঁকা, হাতে গোনা কিছু মানুষ রয়েছে। সাদি ফাঁকা একটা টেবিলে দেখে বসে পড়ে। মিহিও সাদির সামনাসামনি বসে পড়ে। সাদি টেবিলের ওপর 2 হাত তুলে মিহির দিকে তাকিয়ে বলে ওঠে, কিসের আশায় এখানে এসেছো মিহি? তোমার কি মনে হয় না তুমি বোকা?
তোমার সাথে রিলেশনশিপে থাকার সময় আমি তোমাকে বলেছিলাম ছোঁয়ার কথা, তার প্রতি আমার ফিলিংস আমি শেয়ার করেছিলাম তোমার সাথে। তাহলে তুমি কি বুঝতে পারছো না আমি ছোঁয়াকে কতটা ভালোবাসি? ওকে পেয়ে আমি কতটা খুশি? মিহির চোখে পানি টলমল করছে। সে সাদির হাতের ওপর হাত রাখে। সাদি হাতটা সরিয়ে নেয়। একটু ভালো থাকার লোভে তোমার কাছে আসি আমি। হাসে সাদি। এখানে সুখ পাবে না তুমি, আর এসো না। ছোঁয়া জানতে পারলে তোমায় এটা সেটা নানান কথা শুনিয়ে দিবে, তখন নিজেও লজ্জা পাবে, আমিও লজ্জায় পড়ে যাব। বলেই সাদি চলে যায়। মিহি বসে থাকে, তাকিয়ে থাকে সাদির চলে যাওয়ার দিকে। সেলিম হাজারবার সরি বলে বইয়ের সাথে সম্পর্ক ঠিকঠাক করে নিয়েছে। শেষবারের মতো সেলিমকে ক্ষমা করে দিয়েছে তিনি। দ্বিতীয়বার এইরকম ভুল করলে একদম সোজা ডিভোর্স দিয়ে দিবে, এমনটাও হুমকি দিয়েছে। ছোঁয়ার একা একা ভালোই লাগছে না। এতদিন সাদির সাথে চিপকে চিপকে থাকতো, একটা মিনিটের জন্য চোখের আড়াল করতো না। কিন্তু আজকে লোকটা কত দূরে, আসবেও সেই রাতে। সাদি আসার আগে আগে বই নিয়ে পড়তে বসতে হবে, যাতে রেজাল্ট দিলে কাঁদো কাঁদো গলায় বলতে পারে, পড়েছিলাম তো, মনে না থাকলে আমি কি করব। এখন বাজে সন্ধ্যা 7টা, সাদি ফিরবে 9টায়। এত সময় কি করবে ছোঁয়া? ভাবতে ভাবতেই মাথায় চলে আসে দুষ্টু বুদ্ধি। সেই যে একদিন বরটার সাথে সুন্দর একটা রাত কাটালো, তারপর তো আর তেমন সময় পার করা হলো না। আজকেই তাহলে সাদিকে একটু চমক দেওয়া যাক। যেই ভাবা সেই কাজ। ছোঁয়া চট করে কাবার থেকে সে হাঁটু বের করা জামাখানা বের করে ফেলে। ফলমুমিটা চালিয়ে নোয়াকে ফলো করতে থাকে। একদম পারফেক্ট নোয়ার মতো সাজবে সে। সাদির জন্যও কাবার্ড ঘেটে একখানা কালো জ্যাকেট বের করে নেয়। এটা সাদিকে পরাবে। একদম পারফেক্ট নোয়া এবং নিক লাগবে দুইজনকে। নোয়ার মতো চুল উঁচু করে বেঁধে ফেলে। হাঁটু বের করা জামা এবং হালকা মেকআপ। রুমে কয়েকটা মোমবাতিও জ্বালিয়ে ফেলে। ব্যাস, এবার শুধু সাদি আসার অপেক্ষা। সব কিছু শেষ করে বিছানার ওপর বই নিয়ে বসে পড়ে ছোঁয়া। একটু পড়ালেখায় মনোযোগ দেওয়ার নাটক আর কি। সাদিকে আজকে একটু দ্রুতই ছুটি দেওয়া হয়েছে, তাই জলদি বাসায় চলে আসে। দরজা খুলে খাটের দিকে নজর দিতেই সাদির কপালে 3টে ভাঁজ পড়ে যায়। তার আধপাগল বউ পড়ছে। পড়ার স্টাইলও আলাদা। সবগুলো বই ছড়িয়ে ছিটিয়ে রেখেছে বিছানায়। উপর হয়ে শুয়ে একটা বই রেখেছে মাথার ওপরে এবং আর একটা বই উল্টো করে ধরে বইয়ের পেছনে ফুল আঁকছে। ফস করে শ্বাস টানে সাদি। কি করছো? ফুল আঁকায় এতটাই মনোযোগ দিয়েছিল যে সাদি এসেছে এটা সে টেরই পায়নি। জলদি উঠে বসে ছোঁয়া। মাথার ওপর থেকে বই নামিয়ে একটু হাসার চেষ্টা করে বলে, একটু পড়ছিলাম আর কি। সাদি কিছু বলে না। দরজা আটকে অফিসের ব্যাগ জায়গা মতো রাখে। তারপর টাই খুলতে থাকে। সাদির কোনো রিয়াকশন না পেয়ে ছোঁয়া বলে ওঠে, আমাকে কেমন লাগছে বলবেন না? সাদি পরনের শার্ট খুলে ফেলে। চুলগুলো হাতের সাহায্যে এলোমেলো করে নেশাতুল কণ্ঠে বলে, বলবো না বোঝাবো? তারপর রুমের লাইট অফ করে জাপটে জড়িয়ে নেয় ছোঁয়াকে। কোলে বসিয়ে চুম্বন এঁকে দেয় ছোঁয়ার ললাটে। ফিস ফিস করে বলে, তুমি করে বলবে। ছোঁয়া নার্ভাস। লোকটা একটুখানি ছুঁয়ে দিলেই ছোঁয়া জমে বরফ হয়ে যায়। গলা দিয়ে কথায় বেরোতে চায় না। বলো না জান, জাস্ট একবার। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ছোঁয়া আস্তে করে ডাকে, ওগো শুনছো? ভালোবাসি তোমাকে। সাদমান চৌধুরীকে পাগল করতে এতটুকুই যথেষ্ট ছিল। সে তার আদরকে নিয়ে ডুবে যায় ভালোবাসার সাগরে। আরও একটা সুন্দর রাত কাটায় দুইজন। প্রত্যাশার থেকে বেশি কিছু পেয়ে গেলে সাধারণত একটু বেশি খুশি লাগে। আজকে ছোঁয়ারও খুশি হওয়ার দিন। তবে সে খুশি না, আবার কষ্টও হচ্ছে না। মোটামুটি একটা শকের মধ্যে আছে। এয়ার চেঞ্জ। পরীক্ষার 3 সাবজেক্টে ফেল করেছে ছোঁয়া। মনে মনে আশা ছিল 2 সাবজেক্টে ফেল করার, কিন্তু একটা সাবজেক্ট বেশি ফেল করায় ছোঁয়া হতদম্ব। কেননা আগেই নোটিশ দেওয়া হয়ে গিয়েছে 2 সাবজেক্টে ফেল করলে ওঠাবে সেকেন্ড ইয়ারে, কিন্তু 3 সাবজেক্টে করলে গার্জিয়ান লাগবে। এখানে ছোঁয়া টেনশন। গার্জিয়ান পাবে কই এখন? বাবা জানলে ঠ্যান ভাঙবে, সাদি কান ছিঁড়ে দিবে। তাহলে কলেজের মাঠে এসব চিন্তা করতে করতে হাঁটছিল ছোঁয়া।
হঠাৎ করে মাথায় চক্কর দিয়ে ওঠে, গা গুলিয়ে গড়গড় করে বমি করে দেয়। ছোঁয়ার বন্ধু তিথি ছোঁয়াকে পানির বোতল এগিয়ে দেয়। ছোঁয়া পানি খেয়ে একটু ঠিকঠাক হয়ে তিথিকে বলে, দোস্ত আমাকে কংগ্রাচুলেশনস বল, আমি প্রেগনেন্ট। অসুস্থতায় একটা মানুষ এতটা খুশি হতে পারে? ছোঁয়া পারে। এই যে মাথা ব্যথায় চোখ খুলতে পারছে না, বমি করতে করতে গলা ব্যথা হয়ে গিয়েছে, সোজা হয়ে দাঁড়াতে পারছে না, তবুও সে দাঁত কেলিয়ে হাসছে, নাচার জন্য বারবার দাঁড়িয়ে যাচ্ছে। সাদি চোখ রাঙিয়ে বসিয়ে রেখেছে। সাবিনা বেগম চিন্তিত। সে ভাতের থালা নিয়ে ছোঁয়ার সামনে বসে আছে। আপাতত বাড়িতে কেউ নেই, সকলেই গিয়েছে পাশের বাড়িতে দাওয়াত খেতে। সাদিকে কল করে বাড়িতে এনেছে ছোঁয়া। সাবিনা বেগমও গিয়েছিল দাওয়াতে। সাদি কল করে বাড়ি আসতে বলেছে। বড় মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, সুখবর নিয়ে আসি। আর কুদ্দুসের বাপ জলদি দোকানে যান মিষ্টি আনতে, পুরো পাড়াতে আমি নিজে হাতে মিষ্টি দিব। কথা বলার শক্তি নেই, তবুও টেনে বলছে ছোঁয়া। সাদির বিরক্ত আকাশ ছুঁই ছুঁই। ইচ্ছে করছে একে একটা লাথি মেরে ফুটিয়ে ফেলতে, কিন্তু পারছে না। কি আর করার, আধ পাগল হোক বউ তো। সাবিনা বেগম ছেলের পানে এক পলক তাকায়, তারপর ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে বলে, ভাত খেয়ে নে, তারপর নিয়ে যাব। ছোঁয়া তাকায় ভাতের থালার দিকে। ইলিশ মাছের পিস দেখে আবারও গা গুলিয়ে আসে। মনে হচ্ছে নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে আসবে। বড় মা খেতে পারবো না গো, কুদ্দুস খেতে বারণ করছে। সাদি দাঁড়িয়ে যায়। ছোঁয়া বড় বড় চোখ করে দুই গালে হাত দেয়, যাতে থাপ্পড় টাপ্পড় দিতে না পারে। সাদি ছোঁয়ার কাছে এসে পাচা কোলা করে তুলে নেয়। ছোঁয়া ভয়ে চোখ মুখ খিচে ফেলেছে। সাবিনা বেগম মাথা নিচু করে ফেলে। সাদি গট গট পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ছোঁয়া শক্ত করে সাদির গলা জড়িয়ে ধরেছে। বেশ ভালো লাগছে তার, বরের কোলে থাকার মজাই আলাদা। ছোঁয়ার তো ইচ্ছে করে সারাক্ষণ লোকটার কোলে চড়ে থাকতে। এমন দিন কবে আসবে যেদিন সাদমান চৌধুরী তার বউকে কোল থেকে নামাবেই না? গাড়ির মধ্যে এক প্রকার ছুঁড়ে ফেলে ছোঁয়াকে। ছোঁয়া মুখ বাঁকিয়ে সেভাবেই পড়ে থাকে। বজ্জাত লোক, সন্তান আসছে কোথায় বউকে ধরে কয়েকটা চুমু খেয়ে নিবে তা না, রাগ দেখাচ্ছে। এমন বরকে ঘেন্না করা উচিত, কিন্তু ছোঁয়ার মনটা বড় কি না, তাই সে ঘেন্না করতে পারে না। হাসপাতালের করিডোরে বসে থাকার ধৈর্য ছোঁয়ার নেই। লম্বা লাইন পড়েছে। সাদি ছোঁয়াকে নিয়ে বসেছে এক পাশে। সাদি নীরবে বসে ফোন দেখতে থাকলেও ছোঁয়া স্থির থাকতে পারছে না, ছটপট করেই যাচ্ছে। কখনো সাদির কোলে মাথা রেখে শুয়ে পড়ছে, তো কখনো কাঁধে মাথা রাখছে, কখনো চুল ধরে টানছে, আবার কখনো দাড়ি ধরে টানছে, শার্টের কলার ধরে টানছে। সাদিকে বেশ ধৈর্যশীল দেখাচ্ছে। আজকে সবাইকে অসুস্থ হতে হলো। ছোঁয়া বিরক্তি দিতে চোখ মুখ কুঁচকে বলে। সাদি ফোন থেকে দৃষ্টি সরিয়ে এক পলক তাকায় ছোঁয়ার মুখ পানে। অসুখেরও আক্কেল নাই। আব্দুল কুদ্দুসের একমাত্র মাকে চেপে ধরেছে, ভালো কথা, থাক আমার কাছে, কাল না হয় বাকি সবার কাছে যাস। তা না, ভাগ ভাগ করে সকলের কাছে গিয়েছে, ভালো কথা। আচ্ছা সাধু, অসুখের বংশ কত প্রকার? না মানে দেখুন একসাথে কতজনকে চেপে ধরে। ডেঞ্জারাস। হতাশার নিঃশ্বাস ফেলে সাদি। এই মেয়ে কি জীবনেও মানুষ হবে না? আল্লাহ কি তাকে কখনো এতটুকু বুদ্ধি দেবে না? সারা জীবন এমন গাধাই থেকে যাবে? সাদির মুখের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে ছোঁয়া একটু হাসার চেষ্টা করে বলে, হে হে, মজা করছিলাম, রাগিয়েন না প্লিজ। হবু বাচ্চার মাকে বকলে আল্লাহ পাপ দেবে। সাদি পকেট থেকে হেডফোন বের করে কানে গুঁজে নেয়। ছোঁয়া কয়েকবার মুখ বাঁকিয়ে ভেঙচি কাটে সাদিকে। ব্যাডার ভাব দেখলে ইদানিং ছোঁয়ার ইচ্ছে করে চিৎকার করে বলতে, বিবাহিত ব্যাডাদের ভাব ধরা মানায় না, কারণ তাদের দাম নাই। খালি লোক লজ্জার ভয় বলতে পারে না ছোঁয়া। অবশেষে ছোঁয়ার সিরিয়াল আছে। সাদির আগেই ছোঁয়া ঢুকে পড়ে। কপালে 3টা ভাঁজ পড়ে সাদির। এই তো কথাই বলতে পারছিল না, এখনই এত শক্তি কই পেল? মধ্যবয়স্ক একজন মহিলা বসে বসে কিছু একটা দেখছে। ছোঁয়া প্রায় দৌড়ে মহিলা ডাক্তারের সামনে বসে পড়ে এবং বলে ওঠে, আমি কিট পরীক্ষা করে নিয়েছি, পজিটিভ দেখেছি, মনে হচ্ছে আমার সন্তান আসছে। আপনি আমার বরকে এটা বলে দিন,
ডাক্তার ভুরু কুঁচকে তাকায় ছোঁয়ার মুখ পানে। সাদিও চোখ দুটো বড় বড় করে ফেলে। বসার জন্য চেয়ার ধরেছিল সে, কিন্তু ছোঁয়ার কথা শুনে বসতে ভুলে গিয়েছে। প্রেগনেন্ট কিটও পরীক্ষা করাও শেষ। ডাক্তার ছোঁয়ার কথা শুনে মুচকি হাসে। সাদির দিকেও এক পলক তাকায়। বাহ, তুমি তো খুবই ফাস্ট। আমি কুদ্দুসের মা কি না কালকেই পরীক্ষা করেছি। বমি হচ্ছিল না বলে কাউকে জানায়নি, আজকেই বমি হয়েছে। ছোঁয়ার কথায় এবার শব্দ করে হেসে ওঠে ডাক্তার। সাদি চোখ পাকিয়ে ছোঁয়াকে শাসায়। সরি ডাক্তার, আমার বইয়ের মাথায় একটু প্রবলেম আছে। ছোঁয়া মুখ বাঁকিয়ে বলে, আমার মাথায় কোনো প্রবলেম নাই, আমি ঠিকঠাক। ডাক্তার আন্টি, আপনি বলুন কিভাবে চলতে হবে, কি করতে হবে, আমি শুনছি।